সফল মানুষের ব্যর্থতার গল্প। প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে। একবারে কেউ সফল হননি। সফল উদ্যোক্তা, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, বিজ্ঞানী, যার কথাই বলা যাক, সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে। আবার এই সাফল্য পাওয়ার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন। আবারও তাঁরা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন। এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে। যত বড় ব্যর্থতার মুখেই তাঁরা পড়েন না কেন, কখনোই কাজ করা বন্ধ করেন না। কখনোই তাঁরা বিশ্বাস হারান না। তাঁদের এইসব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে। প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেয়ার মতো কিছু না কিছু আছে। আপনি যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতিতেই পড়েন না কেন, এইসব অসাধারণ সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখেন, তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবেন না। কোনো বড় লক্ষ্যকেই আর অসম্ভব মনে হবে না। যে কোনো ব্যর্থতা থেকেই আপনি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক পৃথিবীর সেরা সফল একজন মানুষের ব্যর্থতার কাহিনী। পৃথিবীর সেরা একজন সফল মানুষের ব্যর্থতার গল্প। আব্রাহাম লিঙ্কন। 1809 সালে জন্ম নেয়া এই মানুষটি আমেরিকার 6তম প্রেসিডেন্ট। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাঁকে। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি সন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের একজন। কিন্তু তাঁর শুরুটা কিন্তু ব্যর্থতার গল্প দিয়েই। 2-3 বছর বয়সে তাঁর চাকরি চলে যায়। সেই সময়ে তিনি তাঁর প্রথম নির্বাচনেও হারেন। 2-9 বছর বয়সে হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য হওয়ার জন্য নির্বাচন করে হারেন। 1848 সালে 3-9 বছর বয়সী লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। 4-9 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা করে যান। অবশেষে 1861 সালে 5-2 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার আগের প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প। কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। আলবার্ট আইনস্টাইন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও সফল বিজ্ঞানীদের একজন তিনি। তিনি এতটাই সফল যে বিজ্ঞানী শব্দটা মাথায় আসলেই বেশিরভাগ মানুষ তাঁর কথা ভাবেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা মেধাবী বলা হয় তাঁকে। কিন্তু 1879 সালে জন্ম নেয়া এই জার্মান জিনিয়াসকে একটা সময় পর্যন্ত গর্দভ মনে করা হতো। কিছুতেই তিনি ভালো ছিলেন না। কথা বলা শিখতেই তাঁর 4 বছর লেগেছিল। পড়াশোনায় ছিলেন একদম কাঁচা। 6 বছর বয়সে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলের ভর্তি পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটি বিষয়ে তিনি এতই বাজে রেজাল্ট করতেন যে একাধিকবার পড়াশোনা বাদ দেয়ার চিন্তা করতে হয়েছিল। মারা যাওয়ার সময়ে তাঁর বাবার একমাত্র দুঃখ ছিল যে এই গর্দভ ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বাবার এই কথায় আইনস্টাইন বহুদিন ধরে মনে কষ্ট চেপে রেখেছিলেন। কোনো কাজ না পেয়ে তিনি বাধ্য হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেন। কোনো কাজ না পারলে মানুষ এই ধরনের চাকরি করত। 2 বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান, যেখানে নতুন ডিভাইস পেটেন্ট করার আগে পরীক্ষা করা হতো। কিন্তু একটা সময়ে এই মানুষটাই পৃথিবীর চেহারা পাল্টে দিয়েছেন। তাঁর সেই ডাল ব্রেন নিয়ে তিনি পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি মূল সূত্র সৃষ্টি করে গেছেন। বিজ্ঞানে অবদানের জন্য নোবেল প্রাইজ জিতেছেন। প্রমাণ করেছেন যে চেষ্টা করলে সবাইকে দিয়েই সবকিছু সম্ভব। বিল গেটস। যদিও এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমাজনের জেফ বেজোস, কিন্তু এখনও অনেকে মনে করেন যে বিল গেটসই পৃথিবীর ধনীতম মানুষ। কারণ এতদিন ধরে তিনি বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন যে অন্য কেউ তাঁর জায়গা দখল করেছে, এটাই অনেকে জানে না। আজকের বিশ্বের কম্পিউটারের বিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান যাদের, তাদের অন্যতম হলেন তিনি। এই লেখাটি পড়ছেন, এটিও লেখা হয়েছে তাঁর বানানো অপারেটিং সিস্টেম উইন্ডোজ কম্পিউটারে, তাঁর বানানো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। পৃথিবীর বেশিরভাগ কম্পিউটার এখনও তাঁর কোম্পানির সফটওয়্যারে চলে।
কিন্তু আপনি কি জানেন, বিল গেটসের প্রথম প্রজেক্ট অপমানজনকভাবে ব্যর্থ হয়েছিল। মাইক্রোসফটের কোফাউন্ডার এবং বাল্যবন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ট্রাফাডেটা নামে একটি মেশিন তৈরি করেছিলেন, যেটি ট্রাফিক কাউন্টারগুলো থেকে ডাটা সংগ্রহ করে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের তা গুছিয়ে সরবরাহ করবে। এমনিতে কাজটি হাতে করতে হতো। এই যন্ত্রটির ওপেনিং এ স্বয়ং সিয়াটলের ট্রাফিক সুপারভাইজার এসেছিলেন। কিন্তু যন্ত্রটি চালু করার পর কোনোভাবেই কাজ করেছি। এমন লজ্জা আর অপমান গেটসের জীবনে আর আসেনি। কিন্তু তাঁরা থেমে যাননি। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই বিল আর পল মিলে পরে মাইক্রোসফটকে সফল করেন। জ্যাক মা। আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সবাই জানেন যে চীনের এই ধনকুবের ব্যবসায়ী একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী আর বিখ্যাত মানুষদের একজন হয়েছেন। গড়ে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি। আর এই অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্র্যাজেডি সিরিয়াল। কলেজে ভর্তি হবার সময় 3 বার ভর্তি পরীক্ষায় ফেল করে 4বার সুযোগ পান। এরপর চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন। পুলিশে 100 জন পরীক্ষা দিয়ে 9 জন চাকরি পেল, বাদ পড়লেন জ্যাক। কেএফসিতে 2-4 জনের মধ্যে জ্যাক ছাড়া 2-3 জনের চাকরি হল। হার্ভার্ডে 100 বার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি। এভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান। চার্লি চ্যাপলিন 1889 সালে জন্ম নেয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে তো সবাই চেনে। সিনেমার শুরুর সময় থেকে আজ পর্যন্ত সব সিনেমা পাগলও তাঁকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। পৃথিবীর সফলতম অভিনেতা ও পরিচালকদের একজন তিনি। কমেডির রাজা বলা হয় তাঁকে। এসব কথাও সবাই জানে। তাহলে চলুন আজ জেনে নেয়া যাক এমন কিছু কথা যা সবাই জানে না। চ্যাপলিনের বাবা ছিলেন একজন পাঁড় মাতাল। কোনো কাজ করতেন না, দিনরাত মদ খেয়ে পড়ে থাকতেন। চ্যাপলিনের 2 বছর বয়সে তাঁর বাবা বাড়ি ছেড়ে চলে যান। মা নামেমাত্র একটি কাজ করতেন যাতে সংসারের খরচ কোনোভাবেই মিটত না। 7 বছর বয়সে চার্লি ওয়ার্কহাউস এ যেতে বাধ্য হন। সেই সময়ে ব্রিটেনে গরিবদের জন্য একটি ব্যবস্থা চালু ছিল, যেখানে পরিশ্রমের বিনিময়ে খাবার ও শোয়ার জায়গা দেয়া হতো। কিছুদিন পর আবার চার্লি সেখান থেকে ফিরে আসেন এবং আবার তাঁর 9 বছর বয়সে তাঁর মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে যেতে হয়। মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চ্যাপলিনকে আবারও ওয়ার্কহাউসে ফিরে যেতে হয়। কিছুদিন পর তাঁর বাবা লিভার নষ্ট হয়ে মারা যান। এরপর তাঁর মায়ের পাগলামি এতই বেড়ে যায় যে তাকে সব সময়ের জন্য পাগলাগারদে বন্দী করে রাখার প্রয়োজন পড়ে। চ্যাপলিন ও তাঁর ভাই সিডনি একদম পথে বসে পড়েন। দিনের পর দিন না খেয়ে রাস্তায় ঘুরে কাটান। এভাবে চলতে চলতেই একসময় তিনি মঞ্চে কাজ নেন। বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করেন। পরে হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা নির্বাক অভিনেতা হয়ে ওঠেন। কলোনেল স্যান্ডার্স কেএফসির লোগো নিশ্চয়ই দেখেছেন। লোগোর ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা হাসিমুখের লোকটি কলোনেল স্যান্ডার্স। তিনি কেএফসি নামক বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফাস্টফুড চেইনের প্রতিষ্ঠাতা। আপনি যদি আপনার এলাকায় কেএফসির একটি শাখা খুলতে চান, তবে আপনাকে শুধু তাদের ফ্র্যাঞ্চাইজি ব্যবহারের জন্য $4-5 হাজার বা প্রায় 3-8 লাখ টাকা দিতে হবে। এত বড় কোম্পানি যার রেসিপি থেকে শুরু, সেই রেসিপি বিক্রি করতে তাঁকে 1009 বার ব্যর্থ হতে হয়েছিল। 5 বছর বয়সে বাবা হারানোর পর থেকে তাঁর সংগ্রাম শুরু হয়েছিল। নিজের রান্নার দক্ষতার কারণে কাজ পেতে কখনো অসুবিধা হয়নি। কিন্তু যখনই নিজে কিছু করতে গেছেন, তখনই ব্যর্থ হয়েছেন। 1939 সালে 4-9 বছর বয়সে অনেক কষ্টে একটি মোটেল শুরু করেন। মোটেলটি 4 মাস চলার পরই আগুন ধরে ধ্বংস হয়ে যায়। 5-0 বছর বয়সে তিনি তাঁর সিক্রেট চিকেন ফ্রাই রেসিপি নিয়ে কাজ করতে শুরু করেন। 1955 সালে তাঁর আরও একটি উদ্যোগ ব্যর্থ হয়। তিনি একটি 4 রাস্তার মোড়ে রেস্টুরেন্ট খুলেছিলেন। ভালোই চলছিল সেটি। কিন্তু নতুন রাস্তা হওয়ার ফলে সেই রাস্তা দিয়ে গাড়ি চলা বন্ধ হয়ে যায়, ফলে রেস্টুরেন্টও বন্ধ করতে হয়। সেই বছর 5 বছর বয়সী কলোনেলের হাতে মাত্র $1.65 ছিল।
এরপর তিনি তাঁর চিকেন রেসিপি বিক্রি করার চেষ্টা করেন। 1009টি রেস্টুরেন্ট তাঁকে ফিরিয়ে দেওয়ার পর একটি রেস্টুরেন্ট তাঁর রেসিপি নিয়ে কাজ করতে রাজি হয়। বাকিটা তো বুঝতেই পারছেন। হেনরি ফোর্ড 1863 সালে আমেরিকার মিশিগানে জন্ম নেয়া হেনরি ফোর্ড হলেন বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানি ফোর্ড মোটরসের প্রতিষ্ঠাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে লাভজনক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানের একটি। বেঁচে থাকতেই হেনরি ফোর্ড তাঁর কোম্পানিকে সফল করে গেছেন এবং নিজেও বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল মানুষদের একজন হয়েছেন। যদিও তাঁকে পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন ধরা হয়, প্রথম দিকে তিনি আসলে একজন ব্যর্থ মানুষ ছিলেন। সত্যি কথা বলতে 3-5 বছর বয়স পর্যন্ত তিনি অন্যের চাকরি করেছেন। 1898 সালে তিনি একটি স্বয়ংক্রিয় গাড়ির ইঞ্জিন বানিয়ে সবাইকে দেখান এবং উইলিয়াম এইচ. মার্ফি নামে একজন ধনী ব্যক্তির বিনিয়োগ পান। পরের বছর ফোর্ড তাঁর প্রথম গাড়ির কোম্পানি, ডিট্রয়েট অটোমোবাইল কোম্পানি, প্রতিষ্ঠা করেন, ফোর্ড মোটরস নয়। 1901 সালে কোম্পানিটি ব্যর্থ হয়। লোনের টাকা শোধ করতে না পারা এবং গাড়ির ডিজাইনে ঝামেলা থাকায় প্রজেক্টটি সফল হয়নি। কোম্পানি তাদের কাজ বন্ধ করার কিছুদিন পর ফোর্ড একজন বিনিয়োগকারীকে আরেকবার চেষ্টা করতে রাজি করাতে পারেন। কিন্তু এটাও অল্প কিছুদিন পর বন্ধ হয়ে যায়, কারণ বিনিয়োগকারীরা কোনো বিষয়েই একমত হতে পারছিলেন না। অবশেষে 1903 সালে 40 বছর বয়সী ফোর্ড তাঁর নিজের নামে কোম্পানি শুরু করেন। এবার তিনি নতুন বিনিয়োগকারী স্কটিশ কয়লা ব্যবসায়ী ম্যালকমসনকে রাজি করান যে সে ব্যবসায় নাক গলাবে না, শুধু তার লাভের টাকা বুঝে নেবে, এবং এরপর ফোর্ড তাঁর নিজের মতো কাজ করতে শুরু করেন। বাকিটা তো শুধুই সাফল্যের গল্প। টমাস আলভা এডিসন। আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে টমাস আলভা এডিসন এর নাম জানে না। বৈদ্যুতিক বাতি, চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, এনক্রিপ্টেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারি, এ ধরনের হাজারের ওপর আবিষ্কার করে তিনি পৃথিবীকে ঋণী করে গেছেন। 1847 সালে আমেরিকার ওহাইওতে জন্ম নেয়া এই জিনিয়াসের ছোটবেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয়, যার ফলে তিনি কানে প্রায় শুনতেনই না। তাঁর স্কুল জীবন ছিল মাত্র 1-2 সপ্তাহের, কারণ তাঁর পড়াশোনার পারফরম্যান্স এতই খারাপ ছিল যে স্কুলে আর তাঁকে রাখতে চাইছিল না। স্কুল থেকে দেয়া চিঠিতে লেখা ছিল যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধাও ভালো নয়, এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না। কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিলেন যে টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি, এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই, কাজেই তাকে যেন বাসায় রেখে পড়ানো হয়। মায়ের থেকে পাওয়া এই আত্মবিশ্বাস থেকেই টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন, এবং এই আত্মবিশ্বাসের কারণেই তিনি কোনো কিছুতেই ব্যর্থতাকে মেনে নিতেন না। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় 100,000 বার তাঁর এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি তবুও চেষ্টা চালিয়ে গেছেন, কারণ ছোটবেলায় তাঁর মা তাঁর মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে কিছুই অসম্ভব নয়। কটু ভাষায় লেখা সেই চিঠিটি এডিসন অনেক বছর পরে খুঁজে পেয়েছিলেন, তাঁর মা সেটি লুকিয়ে রেখেছিলেন। ততদিনে মা মারা গেছেন। টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানী ও ধনী উদ্যোক্তা। চিঠিটি পড়ে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন, টমাস আলভা এডিসন একজন ছিল এক মেধাহীন শিশু। একজন অসাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে উঠে যুগের সেরা মেধাবী। উইনস্টন চার্চিল। হয়তো আপনি জানেন না যে এই লোকটিকে, কিন্তু নাম একবার না একবার অবশ্যই শুনেছেন। উইনস্টন চার্চিলের নাম শোনেনি এমন মানুষ আধুনিক জগতে খুব কমই আছেন। তিনি আসলে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত রাজনীতিবিদদের একজন। 1874 সালে জন্ম নেয়া চার্চিল 1951 থেকে 1955 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। ব্যর্থতা ও সাফল্য নিয়ে তাঁর অনেকগুলো বাণী পৃথিবীর সেরা বাণীগুলোর মধ্যে জায়গা পেয়েছে। ব্যর্থতা নিয়ে তাঁর বিখ্যাত উক্তি, ব্যর্থতা মানেই সব শেষ নয়, ব্যর্থতার পরও এগিয়ে যাওয়ার সাহস রাখতে হবে, বা সাফল্য মানে উৎসাহ না হারিয়ে এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতায় যাওয়ার যাত্রা, এগুলো নিশ্চয়ই আপনার শোনা।
ব্যর্থতা নিয়ে করা সেরা উক্তিগুলোর বেশ কয়েকটি তাঁর কাছ থেকে আসার কারণ তিনি ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখেছেন। এই সফল মানুষটির জীবনের অনেকটা জুড়েই আছে ব্যর্থতার গল্প। রয়্যাল মিলিটারি কলেজে 2 বার ভর্তি পরীক্ষা দিয়ে তিনি ফেল করেন। 3 বার যখন সুযোগ পান তখন তাঁকে অনেক নিচের একটি ডিভিশন বেছে নিতে হয়েছিল, যদিও তারপর তিনি নিজের চেষ্টা দিয়ে অনেক ওপরে ওঠেন। রাজনৈতিক ক্যারিয়ারে 5টি নির্বাচনে হারেন ব্রিটেনের ইতিহাসের অন্যতম এই রাজনীতিবিদ। জানলে অবাক হবেন, ইতিহাসের অন্যতম সেরা এই বক্তার কথা বলতেই সমস্যা হতো। বহুদিন তিনি ডিপ্রেশনে ভুগেছেন। ভাষণ দেয়ার পর সমস্যা হওয়ার কারণে তাঁর জন্য বিশেষ ওষুধও বানাতে হয়েছিল, কিন্তু এর কিছুই তাঁর চেষ্টা করা থামাতে পারেনি। জে.কে. রাউলিং শুধুমাত্র বই লিখে তাঁর মতো ধনী কেউ হতে পারেনি। পৃথিবীর লেখকদের মধ্যে একমাত্র জে.কে. রাউলিং বই লিখে বিলিয়নেয়ার হতে পেরেছেন। তাঁর লেখা হ্যারি পটার সিরিজের বইগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত বুক সিরিজ, আর এই সিরিজ থেকে বানানো সিনেমাগুলো প্রতিটি ব্লকবাস্টার হিট। জনপ্রিয়তা ও আর্থিক দিক থেকে সন্দেহে তিনি ইতিহাসের অন্যতম সফল সাহিত্যিক। কিন্তু আপনি কি জানেন, কত সংগ্রামের পর হ্যারি পটার প্রকাশ হয়েছিল? পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টেস্ট দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর এক্সিটের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। পড়া শেষ করার পর তেমন কোনো ভালো কাজ না পেয়ে একসময়ে পর্তুগালে চলে যান। সেখানে গিয়ে বিয়ে করেন এক বদরাগী লোককে, যে কথায় কথায় গায়ে হাত তুলত। 1993 সালে 3-8 বছর বয়সে একমাত্র মেয়েকে নিয়ে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন এবং বোনের সাথে থাকতে শুরু করেন। এই সময়টাতে তিনি হিসেব করে দেখলেন যে তিনি জীবনের সবকিছুতেই চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি একজন ডিপ্রেশনের রোগীতে পরিণত হন এবং আত্মহত্যারও চিন্তা করেন। কিন্তু মেয়ের কথা চিন্তা করে তিনি আবার আশায় বুক বাঁধেন এবং নিজের লেখালেখির প্রতিভাকে ঘষামাজা করতে করতে হ্যারি পটারের বইটি লিখতে থাকেন। এভাবেই কেটে যায় 2 বছর। 1995 সালে একটু একটু করে হ্যারি পটারের প্রথম বইটি লেখা শেষ করেন। বইটি লেখার উদ্দেশ্যই ছিল লেখার মাধ্যমে নিজের জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করা। রাউলিং তখন একমাত্র মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন। কিন্তু সেই বইটিও 4টি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়। অবশেষে 1996 সালে ব্লুমসবারি নামের ছোট একটি প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করার জন্য রাজি হয়। 1997 সালে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশ হওয়ার সাথে সাথে পুরো বিশ্বে হইচই পড়ে যায়। রাউলিং অবাক হয়ে দেখেন, এত ব্যর্থতার পরও চেষ্টা করে যাওয়ার সুফল তিনি পেয়েছেন। একে একে আরও বই বের হতে থাকে, সেই সাথে বের হতে থাকে একের পর এক সুপারহিট সিনেমা। 2004 সালে রাউলিং পৃথিবীর ইতিহাসে প্রথম সাহিত্যিক হিসেবে শুধুমাত্র বই লিখে $1 বিলিয়ন মালিক হন। মাইকেল জর্ডান অন্য কোনো বাস্কেটবল খেলোয়াড়ের নাম হয়তো অনেকে জীবনে শোনেনি, কিন্তু মাইকেল জর্ডানকে সবাই চেনে। বিশ্বের সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় তিনি। বাস্কেটবল খেলা কোটি কোটি তরুণ স্বপ্ন দেখেন মাইকেল জর্ডান হয়ে ওঠার। জর্ডান নিজেও স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় বাস্কেটবল খেলোয়াড় হবেন। কিন্তু 5 বছর বয়সে তাঁর প্রথম স্বপ্নটি ভেঙে যায়। হাই স্কুল টিমে জায়গা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন তিনি। কিন্তু নোটিশ বোর্ডে যখন টিমের সদস্যদের নাম টানানো হয়, তিনি দেখেন সেখানে তাঁর নাম নেই। তাকে বলা হয়, টিমে খেলার জন্য তিনি যথেষ্ট প্রতিভাবান নন। তিনি কান্নায় ভেঙে পড়েন। চিন্তা করেন যে বাস্কেটবলই আর খেলবেন না। কিন্তু তাঁর মা তাঁকে আরও ভালো করে প্র্যাকটিস করতে বলেন। প্র্যাকটিসে যদি ক্লান্ত লাগে, তাহলে যেন তিনি সেই নোটিশ বোর্ডটি কল্পনা করেন, যেখানে তাঁর নাম ছিল না। এরপর জর্ডান দিন রাত নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করেন। এবং প্রতিভাহীন জর্ডান 1 বছর বয়সে NBA লিগে সুযোগ পান। তারপর একটা সময় হয়ে ওঠে সর্বকালের সেরা খেলোয়াড়। শেষ কথা, প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে। কোনো বড় স্বপ্নই একবারে পূরণ হয় না। এটা জীবনেরই একটা অংশ। পৃথিবীতে অসাধারণ সাফল্য সেইসব মানুষই অর্জন করতে পারেন, যারা বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান। একবার ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার শুরু করেন।
তারপর আবার ভুল করেন, আবার শিক্ষা নিয়ে কাজ শুরু করেন। এভাবে শত শত বা হাজার হাজার বার ব্যর্থ হতে হতে একটা সময় গিয়ে তাঁরা সফল হন, বদলে দেন পৃথিবীর ইতিহাস। আজ এই ১০০ জন সফল মানুষের ব্যর্থতার গল্প বলার উদ্দেশ্য হল আপনাকে ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়া। সবার মধ্যেই একজন টমাস এডিসন, জেকে রাউলিং বা মাইকেল জর্ডান আছে। শুধু প্রয়োজন ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করার মানসিকতা। আর সেই মানসিকতা অর্জনে এই একজন সফল মানুষের ব্যর্থতার গল্প যদি আপনাকে একটুও অনুপ্রেরণা দিতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সফল। আপনি যদি মনে হয় এই লেখা পড়ে অন্যরাও অনুপ্রাণিত হবেন, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই ধরনের আরও লেখার জন্য নিয়মিত আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে লড়াকু সবসময় আপনার সাথে আছে।